হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা খুবই অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দি লায়ন কিং। আর এই সিনেমাটি ডিজনির খুবই জনপ্রিয় একটা সিনেমা, যেটির অনেকগুলি প্রি রিমেক রয়েছে। এবং এই সিনেমা সম্পর্কে কয়েকটা মজার ফ্যাক্ট হচ্ছে, মুভিটি আগস্ট 2019 থেকে সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড ফিল্ম। আর এটি সর্বকালের সপ্তম সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং 2019-এর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল এটি। আর এই মুভির বাজেট ছিল 250 থেকে 260 মিলিয়ন ইউএস ডলার, মানে বাংলা টাকায় যা প্রায় 3000 কোটি টাকার উপরে। এবং বক্স অফিস আয় করেছিল 1.6 বিলিয়ন ডলারেরও বেশি, মানে বাংলা টাকায় যা প্রায় 19,000 কোটি টাকারও উপরে। আর সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.8। তো আর বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মুভিটি অ্যাকচুয়ালি কেমন হয়েছিল। তো সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় আফ্রিকার ঘন জঙ্গলে একটা রাজ্য ছিল, যেখানে প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করত। তো এই বনের একমাত্র রাজা হচ্ছে এই সিংহটি, যার নাম হচ্ছে মুফাসা। তো প্রাণীদের পুরো রাজ্য জুড়ে একটা আনন্দের ধুম পড়ে গিয়েছে, কারণ রাজা মুফাসা এবং রানী সারাবির কোলে একটা নতুন সন্তান এসেছে, আর সে হচ্ছে রাজপুত্র সিম্বা। আর সিম্বাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে সকল প্রাণীরা এসে ভিড় করেছে। আর তার কারণ হচ্ছে এই ছোট্ট বাচ্চাটি একদিন তাদের রাজা হবে। আর রাজ্যের সবচেয়ে জ্ঞানী প্রাণীটি হচ্ছে এই বানরটি, আর তার নাম হচ্ছে রাফিকি। সে রাজপুত্র সিম্বাকে দুই হাতে উঁচু করে তুলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর রাজপুত্রকে দেখে সেখানে থাকা সকল প্রাণীরা অনেক খুশি হয়ে যায়। কিন্তু সবাই এই অনুষ্ঠানে আসলেও রাজা মুফাসার ভাই স্কার কিন্তু এই অনুষ্ঠানে আসেনি। আর তাই এই রাজ্যের যে দূত ছিল সে মূলত একটি পাখি ছিল, আর তার নাম হচ্ছে জাজু। তো জাজু এসে স্কারকে এই বিষয়ে জিজ্ঞেস করে যে সে কেন রাজ অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিল। আর তখন তার জবাবে স্কার তাকে বলে, আমি কারো কাছে জবাবদিহিতা করি না। আর এটা বলে সে জাজুর উপর হামলা করে দেয়। কিন্তু তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে এবং সে স্কারকে বলে, আজকে অনুষ্ঠানে তো আমি তোমাকে দেখতে পেলাম না। তো তখন স্কার বলে, আমি ভুলে গিয়েছিলাম। তখন মুফাসা বলে, আমি এই রাজ্যের রাজা, আমার হুকুম তুমি অমান্য করতে পারো না। আর তারপর মুফাসা আরো বলে, তাছাড়া আর কিছুদিন পর এই রাজ্যের রাজা হবে আমার ছেলে সিম্বা। তো একথা শুনে স্কার মুফাসাকে বলে, তাহলে ভবিষ্যৎ রাজার জন্য শুভকামনা রইল। আর একথা বলে স্কার সেখান থেকে চলে যায়। তো এরপরের সিনে আমরা দেখতে পাই, রাত পেরিয়ে সকাল হবার সাথে সাথে ছোট্ট সিম্বার তার বাবার কাছে বায়না করতে থাকে যে তাকে এই রাজ্যটা ঘুরিয়ে দেখাতে। তো এরপর মুফাসা সিম্বাকে নিয়ে একটি পাহাড়ের উপর নিয়ে যায় আর বলে, দেখো বাবা, ওই দূর যত দূর পর্যন্ত আলো ছড়িয়ে পড়েছে ওই সবটুকুই জায়গা আমাদের। তখন সিম্বা জিজ্ঞেস করে, বাবা এই সবটুকুই কি আমাদের রাজ্য? তখন মুফাসা সিম্বাকে বলে, হ্যাঁ, এই রাজ্য একদিন তোমারও হবে। সূর্যের মতো রাজারও উত্থান পতন হয়, এখানে আমি যখন থাকবো না তখন তুমি এই রাজ্যটিকে শাসন করবে। তো এরপর সিম্বা বলে, আমি যখন রাজা হব তখন ওই যে দূরের পাহাড়, দূরের জঙ্গল, সব জায়গায় কি আমি যেতে পারবো? তখন মুফাসা তাকে বলে, হ্যাঁ তুমি সব জায়গায় যেতে পারবে, তবে ওই পাহাড়ের ছায়ায় কখনো যাবে না। তো এরপর মুফাসা সিম্বাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, এই জঙ্গলে সবকিছুই একটা নিয়মের মধ্যে চলে, যেখানে আমরা সব প্রাণীরাই একসাথে মিলেমিশে থাকি। তো তারা সেখানে নানা রকমের কথা বলতে থাকে। আর তখন সেখানে জাজু চলে আসে। জাজু এসে সেখানে পুরো রাজ্যের খবর রাজাকে বলতে থাকে যে রাজ্যের মধ্যে হায়নার দলেরা আমাদের রাজ্যের মধ্যে ঢুকে পড়েছে। তখন মুফাসা জাজুকে বলে, তুমি সিম্বাকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি ওই দিকটাই গিয়ে দেখছি। সিম্বা তখন বলে, আমিও তোমার সাথে যাব বাবা। মুফাসা তখন বলে, ওখানে ছোটদের যেতে নেই, জাজু তুমি ওকে নিয়ে যাও। তো সিম্বা তখন মনে মনে বলতে থাকে, আমি মোটেও ছোট নই, আমি বড় হয়ে গিয়েছি। তো যাই হোক, এরপর জাজু সিম্বাকে আরো কয়েকটি বাচ্চা সিংহের হাতে নিয়ে যায়। তো সিম্বা একটি পোকার পিছনে আস্তে আস্তে পাহাড়ের একটি কোণায় চলে আসে। তো সিম্বা তখন তার চাচা স্কারকে সেখানে দেখতে পায়। তো স্কার ওকে দেখে বলে, শিকার করা বাচ্চাদের কাজ না, তুমি বরং বাড়ি ফিরে যাও সিম্বা। সিম্বা তখন বলে, না চাচ্চু, আমি একদমই ছোট না, আমি ভবিষ্যতে এই জঙ্গলের রাজা হব। আর এরপর সিম্বা মজা করে স্কারকে বলে, আমি যখন এই জঙ্গলের রাজা হব তখন তোমাকেও কিন্তু আমার হুকুম শুনতে হবে। তখন তার চাচা তাকে বলে, ঠিক আছে সিম্বা, তোমার বাবা কি তোমাকে এই পুরো রাজ্যটা ঘুরিয়ে দেখিয়েছে? তখন সিম্বা বলে, হ্যাঁ চাচ্চু দেখিয়েছে, কিন্তু পাহাড়ের ছায়ার ওই পাশে যেতে নিষেধ করেছে। তখন স্কার ওকে বলে, হ্যাঁ বাচ্চারা সেখানে যেতে পারে না, আর ওখানে হাতির কঙ্কাল রয়েছে, আর তুমি যেহেতু একদমই ছোট তাই তুমি সেখানে যেতে পারবে না। আর এখানে স্কার মূলত এগুলো বলে সিম্বাকে আরো উস্কে দিচ্ছিল, যাতে সিম্বা সেই জায়গার জেদ ধরে সেখানে যায়। তো যাই হোক, এই কথা শুনে সিম্বার সে জায়গায় যাবার ইচ্ছা করে এবং মনে মনে বলে, আমি যেভাবেই হোক না কেন সে জায়গায় যাব। আর এরপর সে তার বান্ধবী নালার কাছে এসে তাকে বলে, চলো আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। আর তখন সেখানে থাকা তার মা তাকে বলে যে তোমরা সামনের ওই দিঘি পর্যন্তই যাবে, আর তোমাদের সাথে কিন্তু জাজু যাবে। আর এরপর তারা সেখান থেকে সামনের দিকে এগুতে থাকে। তো নালা সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সিম্বা তখন বলে, আমি তোমাকে ওই পাহাড়ের ছায়ার কাছে নিয়ে যাব, ওখানে নাকি হাতিদের কবরস্থান আছে। নালা তখন বলে, আমাদের কি সেখানে যাওয়া উচিত হবে? সিম্বা তখন বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে এর আগেও অনেক জায়গায় ঘুরিয়ে দেখিয়েছি, তাই না? চলো আমার সাথে, তবে আমাদের জাজুর চোখ ফাঁকি দিয়ে সেখানে যেতে হবে। আর তখনই জাজু তাদের সামনে চলে আসে এবং তাদেরকে বলে, তো ভবিষ্যতের রাজা রানী তোমরা কোথায় যাচ্ছ? তো একথা শুনে তারা দুজনেই তো লজ্জায় পড়ে যায় আর বলে, আমরা বিয়ে
বিয়ে করব না, আমরা তো ভালো বন্ধু। তো তারা জাজুর চোখ ফাঁকি দেওয়ার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। আর তারা দিঘির ভেতর দিয়ে অন্য প্রাণীর মধ্য দিয়ে যাওয়ার সময় তারা দুজনেই জাজুর চোখ ফাঁকি দিয়ে সেই পাহাড়ের ওই পাশে চলে যায়। আর কিছুক্ষণ পর তারা সেখানে অদ্ভুত একটা জায়গা দেখতে পায়। আর তারপর আরো কিছু দূর যাওয়ার পর তারা সেখানে হাতির কঙ্কাল দেখতে পায়। সিম্বা তখন নালাকে বলে, এটাই সেই জায়গা, আমিও এখন এই জায়গাতে এসেছি, আর এখন থেকে আমাকে কেউ আর ছোট বলতে পারবে না। তো সিম্বা তখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু নালা তাকে পিছন থেকে বলে, চলো আমরা এবার ফিরে যাই, যে কোনো সময় আমাদের উপর বিপদ আসতে পারে। কিন্তু সিম্বা তার কথা হেসে উড়িয়ে দেয়। বাট তখনই সেখানে কয়েকটা হায়না এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। আর তারা বলে, আমরা অনেক দিন ধরে মাংস খাই না, আর আজকে আমরা রাজপুত্রের মাংস খাবো, আর রাজপুত্রের মাংসের স্বাদ অবশ্যই অনেক বেশি মজার হবে। আর তখনই সেখানে জাজু চলে আসে, আর জাজু এসে তাদেরকে বলে, তোমরা রাজা মুফাসার সাথে পাঙ্গা নিও না। তখন সেখানে থাকা হায়নাদের রানী জাজুকে বলে, হায়নাদের সাথে আর সিংহদের সাথে অনেক আগে থেকে ঝামেলা বেঁধে আছে, আর এখন আমরা তার ছেলেকে খেয়ে সেই প্রতিশোধ নেব। আর এই কথা বলেই হায়নাগুলো সিম্বাদের উপর আক্রমণ করে বসে। সিম্বা এবং নালা তাদের কাছ থেকে বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াতে শুরু করে, কিন্তু একটা সময় হায়নাগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। আর ঠিক তখনই সেখানে রাজা মুফাসা চলে আসে এবং সিম্বাদের বাঁচিয়ে নেয়। আর সে হায়নাগুলিকে বলে, তোরা ভুলেও আমার ছেলের দিকে আর চোখ তুলে তাকাবি না। আর এরপর সে সিম্বাদের নিয়ে সেখান থেকে চলে আসে। তো এরপরে মুফাসার আগে সিম্বার সাথে একটা কথাও বলে না, কারণ সিম্বাকে নিষেধ করার পরও সিম্বা এখানে এসেছে। আর তখন মুফাসা জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে ঘরে ফিরে যাও, আমার সিম্বার সাথে কিছু কথা আছে। এরপর মুফাসা সিম্বাকে বলে, তুমি জেনে শুনে আমার আদেশ অমান্য করেছো, আর শুধু এটাই না, তুমি এর সাথে নালাকেও বিপদে ফেলেছো। তখন সিম্বা বলে, বাবা আমি তো শুধু আমার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলাম, আমি মনে করেছিলাম আমি যদি সেখানে একা একা যেতে পারি তাহলে তুমি আমাকে অনেক সাহসী মনে করবে। কিন্তু তখন মুফাসা বলে, একটা রাজা কখনোই অন্যকে বিপদে ফেলে না, তবে আজকে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম। তো সিম্বা তখন নিজের ভুল বুঝতে পারে। এরপর মুফাসা সিম্বাকে বলে, ওইখানে ওই যে আকাশে অনেক তারা দেখতে পাচ্ছ, তারা সবাই আমাদের আগের রাজা, আর তারা উপর থেকে আমাদের দেখছে এবং তারা বিশেষ করে তোমাকেই দেখছে। যদি তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে তারা তোমাকেই সঠিক পথ দেখাবে। আর তারা সেখানে অনেক গল্প করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই হায়নারা একে অপরের সাথে বলতে থাকে যে রাজা মুফাসা আসলেই অনেক সাহসী, রাজা মুফাসাকে একদিন উচিত শিক্ষা দিতেই হবে। আর তখনই সেখানে আরেকটি সিংহ চলে আসে। তো তারা ভাবে মুফাসা হয়তো আবারও চলে এসেছে, কিন্তু একটু পর তারা বুঝতে পারে এটা আসলে রাজা মুফাসা না, এটা মুফাসার ভাই এসকার ছিল। আর এসকার এখানে এসে হায়নাদেরকে বলে, আমি তোমাদের জন্য কচি দুইটা বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা কিনা তাদের শিকার করতে পারলে না। তখন হায়নারা বলে, রাজা মুফাসার জন্য আমরা তাদের শিকার করতে পারিনি। আর তখন এসকার তাদেরকে বলে, আমি তোমাদেরকে আরো বেশি শিকার করার ব্যবস্থা করে দেব। তখন হায়নারা বলে, যতদিন রাজা মুফাসা বেঁচে আছে ততদিন পর্যন্ত আমরা যাকে খুশি তাকে শিকার করতে পারবো না। আর এটা শুনে এসকার তখন বলে, তাহলে আমরা রাজা মুফাসাকেই মেরে ফেলবো। আর তখন হায়নারা এটা শুনে অবাক হয়ে যায়। এরপর এসকার হায়নাদের সাথে মিলে রাজা মুফাসাকে মারার পরিকল্পনা করে এবং তাদের আশ্বাস দেয় যে সে রাজা হবার পর তাদের আর কারো কাছে ভয় পেতে হবে না, মানে তারা এরপর থেকে যাকে ইচ্ছা তাকেই শিকার করতে পারবে। তো এরপরের সিনে আমরা দেখতে পাই এসকার সিম্বাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। তো সে সিম্বাকে বলে, তুমি এখানে বড় সিংহরা যেভাবে হুঙ্কার দেয় সেভাবেই দেবার চেষ্টা করো, আর যখন তোমার গর্জন পাহাড়ের উপর পর্যন্ত যাবে তখন তুমি রাজার জন্য যোগ্য প্রমাণ হবে। আর এটা বলে এসকার সেখান থেকে চলে যায়। এরপর সিম্বা সেখানে একা একা গর্জন দিতে থাকে, কিন্তু ঠিক সেই সময় কিছু বন্য মহিষদের দল সে পথ দিয়ে দৌড়াতে শুরু করে। সিম্বা তখন নিজের জীবন বাঁচানোর জন্য ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। আর অন্যদিকে এসকার রাজা মুফাসার কাছে গিয়ে বলে, জলদি এসো, মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে, দেরি করলে আমরা সিম্বাকে হয়তো বাঁচাতে পারবো না। এদিকে সিম্বা তার নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছের ডালে কোনো রকমে উঠে পড়েছিল। আর এরপর মুফাসা এসে তাকে অন্য এক জায়গায় রেখে দেয় এবং সে নিজে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। তবে সে সেখানেই তার ভাই এসকারকে দেখতে পায় এবং এসকারকে সে বলে, আমাকে সাহায্য করো, কিন্তু এসকার তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে সিম্বা দেখতে পায় তার বাবা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গিয়েছে, আর সে তার বাবাকে পাহাড়ের উপর থেকে পড়ে যেতে দেখে তার কাছে যায় এবং সে সেখানে কান্না করতে থাকে। তখন এসকার এসে সিম্বাকে বলে, সিম্বা তুমি এটা কি করেছো? তুমি তোমার নিজের বাবাকে মেরে ফেললে, তোমার বাবা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। তখন সিম্বা বলে, চাচ্চু আমি তো কিছুই করিনি। আর তখন এসকার তাকে বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মুফাসা মারা গিয়েছে তাহলে সে তো অনেক বেশি কষ্ট পাবে। সিম্বা তখন বলে, তাহলে আমি এখন কি করব? এসকার বলে, তুমি এ রাজ্য থেকে পালিয়ে যাও, আর কখনোই এখানে ফিরে আসবে না। তো সিম্বা তখন সরল মনে সেখান থেকে পালিয়ে যেতে লাগে, কিন্তু এদিকে এসকার সিম্বার পিছনে অনেকগুলো হায়নাকে পাঠিয়ে দেয় যে সিম্বাকে শেষ করে দিতে। তো সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে, আর সে পালাতে পালাতে একটি পাহাড়ের উপর উঠে পড়ে, কিন্তু সে পাহাড় থেকে পিছলে নিচে পড়ে যায়। আর তখন সিম্বা মারা গিয়েছে এটা মনে করে হায়নারা সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই সিম্বা মূলত একটি গাছের নিচে লুকিয়েছিল। আর এরপর সে তার বাবার মৃত্যুর অপবাদ নিয়ে সেখান থেকে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। তো এদিকে এসকার বাঘে সিংহদের কাছে এসে বলে, আমার ভাই মুফাসা একজন অনেক
ভালো রাজা ছিল। আমার ভাইয়ের মৃত্যুতে আমি আসলেই অনেক বেশি শোকাহত, আর এরই সাথে সিম্বাও মারা গিয়েছে। তাই এখন থেকে এই রাজ্যের রাজা আমি, আর তাছাড়া এই রাজ্যকে আমি একা সামাল দিতে পারবো না। এই জন্য আমার কিছু সঙ্গী প্রয়োজন। আজ থেকে এই হায়নারা আমাদের সাহায্য করবে। তো এই কথা শুনে সেখানে থাকা সিংহরা তো অবাক হয়ে যায়, কারণ এই হায়নাগুলো অন্যান্য প্রাণীদের মেরে খেয়ে ফেলতো। এদিকে সিম্বা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। সে মরুভূমি পাড়ি দিয়ে, জঙ্গল পাড়ি দিয়ে খোলা মাঠে এসে ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। তো তখন সেখানে কতগুলো শকুন চলে আসে, আর তারা মনে করে সিম্বা হয়তো মারা গিয়েছে, মানে তারা সিম্বাকে খেতে এসেছে। তো তখনই হঠাৎ করে সেখানে দুটো প্রাণী এসে সিম্বাকে শকুনের হাত থেকে অল্পের জন্য বাঁচিয়ে নেয়। সিম্বা তখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? তারা দুজন বলে, আমার নাম হচ্ছে বুম্বে আর ও হচ্ছে টিমন। মানে বড় যে প্রাণীটা রয়েছে সে হচ্ছে বুম্বে আর ছোটটা হচ্ছে টিমন। তো সিম্বার মন অনেক খারাপ ছিল, তাই তারা দুজনে মিলে গান গেয়ে সিম্বার মনকে ভালো করার চেষ্টা করতে থাকে। আর এরপর তারা দুজনে সিম্বাকে তাদের রাজ্যে নিয়ে যায়। তো তাদের রাজ্যটাও অনেক সুন্দর ছিল, তবে এখানে কেউ কাউকে শিকার করতো না। সবাই মনে করেন আপনার পোকামাকড়কেই বেঁচে থাকতো আর কি। তো যাই হোক, টিমন আর বুম্বে সিম্বাকে বলে এই জায়গায় থাকতে হলে কাউকে শিকার করা যাবে না, শুধুমাত্র পোকামাকড়কেই থাকতে হবে। তো সিম্বা নিরুপায় হয়ে তাদের সাথে মিলে পোকামাকড় খেতে শুরু করে। আস্তে আস্তে সিম্বা তাদের সাথে নিজেকে মানিয়ে নেয় এবং সময় পেরিয়ে যায়। এদিকে সিম্বাও বড় হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই রাজা মুফাসা মারা যাওয়ার পর স্কার হায়নাদের সাথে মিলে মেল্লের অবস্থা খারাপ করে দিয়েছে। হায়নারা এক এক করে সকল প্রাণীদের শিকার করে মেরে ফেলছে। নিজেদের জীবন বাঁচানোর জন্য অনেক প্রাণীরা সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর এরপর আমাদের নালাকে দেখানো হয় এবং সেও অনেক বড় হয়ে গিয়েছে। আর সে রানীকে বলে, মানে মুফাসার বউকে বলে, এভাবে চলতে থাকলে আমাদের রাজ্যের অবস্থা তো একদিন একদমই খারাপ হয়ে যাবে। আমাদের উচিত এর প্রতিবাদ করা, নয়তো আমাদের এই রাজ্য ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন রানী সারাবি বলে, আমরা চাইলেও এখন আর প্রতিবাদ করতে পারবো না, আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তো অন্যদিকে স্কার যখন প্রাণীদের শিকার করে তাদের মাংস খাচ্ছিল, তখন সারাবি তার কাছে এসে বলে, প্রাণীদের শিকার করা তো এখন ছেলে খেলা হয়ে গেছে। তখন স্কার বলে, এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী হলাম আমি, তাই আমি যাকে খুশি তাকেই শিকার করতে পারি। তাছাড়া আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এখন কারোরই নেই। আর তুমি বা কতকাল একা একা থাকবে? তুমি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও। আর তুমি যদি আমাকে তোমার রাজা হিসেবে মেনে নাও, তাহলে সবাই তো আর আমাদের কথা শুনবে। তখন সারাবি বলে, আমি কখনোই তোমাকে বিয়ে করব না, আর তুমি রাজা হওয়ার যোগ্য না। আর এই কথা শুনে স্কার তো রেগে যায় এবং সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যখন আগে পশু শিকার করে আনতাম তখন আগে আমি খেতাম, তারপর তোমরা খেতে, কিন্তু এখন থেকে সেগুলো আমার পর হায়নারা খাবে, আর তারপর যদি কোনো খাবার অবশিষ্ট থাকে সেগুলো তোমরা খাবে। তো এটা বলে স্কার সেখান থেকে চলে যায়। তো একদিন রাতের বেলা সবাই যখন ঘুমোচ্ছিল, তখন নালা করে কি লুকিয়ে লুকিয়ে কোনো রকমের সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। আসলে এখানে নালা আর এসব সহ্য করতে পারছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে বাইরে কোনো সাহায্যের জন্য তালাশ করতে যাচ্ছিল। তো যাই হোক, অন্যদিকে সিম্বা নতুন রাজ্যের সবার সাথে ভালোই ছিল। তো সিম্বা যখন প্রজাপতিদের সাথে খেলা করছিল, তখনই সেখানে থাকা একটি হরিণ তাকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায়। আর সে তাকে বলে, আমি তো ভেবেছিলাম সত্যিকারের সিংহ চলে এসেছে। মানে ইনডাইরেক্টলি সে সিম্বাকে আসল সিংহ না এরকম একটা খোঁটা দিল আর কি। তো যাই হোক, এটা শুনে সিম্বা মনে মনে অনেক কষ্ট পায়। আর সিম্বা সেখানে প্রাণীদের পোকামাকড় খাবার জন্য ব্যবস্থা করে দিত এবং তারা অনেক মজা করে সে পোকামাকড়কে জীবন পার করত। তো একদিন রাতে সিম্বা যখন তার বন্ধুদের সাথে শুয়ে শুয়ে আকাশ দেখছিল, তখনই তার বাবার কথাগুলো মনে পড়তে থাকে। আর তার বাবার কথা মনে পড়লে সিম্বার মন খারাপ হয়ে যায়। তো সে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর তখনই তার শরীর থেকে এক গুচ্ছ চুল নিচে পড়ে যায়। সকালে তার চুলগুলো নদীর পানিতে পড়ে ভাসতে ভাসতে সামনের দিকে যেতে থাকে। ঠিক তখনই একটি পাখি এসে চুলগুলো নিয়ে তার বাসা বানানোর জন্য নিয়ে যায়, কিন্তু সেই চুলগুলো বাতাসের ফলে উড়ে এসে একটি গাছের ডালের উপর পড়ে। আর তখন সেখানে থাকা একটি জিরাফ এসে করে কি গাছের পাতার সাথে সেই চুলগুলো খেয়ে ফেলে, আর স্বাভাবিকভাবে সেই চুলগুলো গোবরে পরিণত হয়। আর তারপর দেখা যায় একটি পোকা সেই জিরাফের গোবরগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু একটি পর্যায়ে গোবরগুলো ভেঙে সে চুলগুলো বেরিয়ে আসে, আর তারপর বাতাসে উড়ে উড়ে সে চুলগুলো অন্য একটি জায়গায় চলে যায়। আর তখন সেই চুলগুলো নিয়ে পিঁপড়ারা তাদের ঘর বানানোর জন্য একটি গাছের উপর উঠতে থাকে, কিন্তু তখন সেই গাছের উপর ছিল সেই বানরটি, মানে রাফিকি। আর রাফিকি সেই চুলগুলো দেখে এবং চুলগুলো হাতে নিয়ে বুঝতে পারে এগুলো তো সিম্বার চুল, মানে সিম্বা এখনো বেঁচে আছে। তো অন্যদিকে আমরা দেখতে পাই সিম্বা যে রাজ্যে ছিল সেখানে থাকা সকল প্রাণীরা হেসে খেলে দিন পার করছিল, কিন্তু একদিন হঠাৎ করে কোথা থেকে একটা সিংহ এসে তাদের উপর আক্রমণ করে দেয়। এদিকে বুম্বে এবং টিমন সেখান থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে। আর যখনই প্রায় সিংহটি বুম্বেদের ধরে ফেলছিল, তখনই সিম্বা এসে সেই সিংহটির সাথে লড়াই শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর সিম্বা চিনতে পারে যে এই সিংহটি আর কেউ নয়, এটি তার ছোটবেলার বান্ধবী নালা। তো নালাও সিম্বাকে চিনতে পারে, আর সে সিম্বাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে সিম্বা হয়তো মারা গিয়েছে। আর এরপর নালা সিম্বাকে তাদের রাজ্যের কথা খুলে বলে যে স্কার কিভাবে হায়নাদের সাথে মিলে তাদের রাজ্য দখল করে নিয়েছে। আর সে সিম্বাকে আরো বলে, আমাদের এখন রাজা হিসেবে তোমাকেই প্রয়োজন। কিন্তু সিম্বা তাকে মানা করে দেয়, কারণ এই রাজ্যটা তার অনেক ভালো লেগে গিয়েছে আর সে এখান থেকে কোথাও যেতে চায় না। তো সিম্বা নালাকে এ ব্যাপারে পরে কথা বলবে বলে তাকে এই রাজ্যটা দেখা দিয়ে নিয়ে যায়। আর নালা রাজ্যটা
ঘুরে দেখার পর সেখানের অনেক প্রশংসা করে আর বলে তুমি তো চাইলে ঘরে ফিরে যেতে পারতে, আর তুমি তো সেখানকার রাজা ছিলে। তখন সিম্বা বলে আমি কখনোই সেখানকার রাজা ছিলাম না, ওখানকার রাজা হলো স্কার। আর এটা শুনে নালা তাকে বলে স্কার কখনোই আমাদের রাজা ছিল না, আমরা কখনোই তাকে রাজা হিসেবে মানি না। এর কারণটা হচ্ছে যখন থেকে রাজ্য দখল করেছে সে, তখন থেকেই রাজ্যের প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আর স্কার হায়নাদের সাথে মিলে সকল প্রাণীদের শিকার করে মেরে ফেলছে। আর তাছাড়া সেখানে তোমার মা রয়েছে, তার জন্য হলেও তো তোমাকে সেখানে একবার যাওয়া উচিত। তো সিম্বা তখন বলে আমি কখনোই সেখানে যাব না, আমি এখানেই ভালো আছি। তো এরপর সিম্বা হঠাৎ করে বলে ওঠে হাকুনা মাটাটা। আর নালা তখন বলে এগুলো তুমি কি বলছো? সিম্বা তাকে বলে এটার অর্থ হলো যেটা হবার সেটা হয়ে গেছে, এগুলো ভেবে শুধু শুধু কষ্ট পাবার কি দরকার। নালা তাকে বলে তুমি আর আগের মতো নেই, তুমি অনেক বদলে গিয়েছো, আর আমি এখানে এসেছিলাম সাহায্যের জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি। আর এটা বলে নালা সেখান থেকে চলে যায়। আর সিম্বা তখন বলে আমার কারোরই দরকার নেই, আমি এখানে একা একাই ভালো আছি। কিন্তু তখনই সেখানে রাফিকি চলে আসে এবং সে সিম্বাকে বলে যে একা একা কখনোই ভালো থাকা যায় না, সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। কিন্তু সিম্বা রাফিকিকে চিনতে পারে না। কিন্তু রাফিকি সিম্বাকে বলে তুমি হয়তো আমাকে চিনো না, তবে তুমি এখনো নিজেকেও ঠিক চিনতে পারোনি। আমি কিন্তু তোমাকে এবং তোমার বাবা তোমাদের দুজনকেই খুব ভালো মতন চিনি। আর শুধু তাই না, তোমার বাবা এখনো বেঁচে আছে। আর একথা শুনে তো সিম্বা অবাক হয়ে যায়। আর তখন রাফিকি তাকে বলে তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে আসো আমার সাথে। তো এরপর রাফিকি সিম্বাকে একটি নদীর ধারে নিয়ে গিয়ে পানিতে তার প্রতিচ্ছবি দেখিয়ে বলে তোমার নিজের ভিতরেই তোমার বাবা বেঁচে আছে। এরপর সিম্বা আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা মনে করতে থাকে। তার মনে হয় যেন তার বাবা মুফাসা তাকে বলছে সিম্বা তুমি তোমার রাজ্যে ফিরে যাও, রাজ্যের সমস্ত প্রাণীদের তুমি রক্ষা করো, আর রাজ্যের সকল প্রাণীদের রক্ষা করা তোমার দায়িত্ব। তো এসব শুনে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। আর এরপরের দিন সকালে সে ভোরে উঠে একটি গর্জন দেয় এবং তার নিজের রাজ্যের দিকে রওনা দেয়। আর প্রতিমধ্যে সে নালাকেও দেখতে পায় এবং তারা দুজনে মিলে তাদের রাজ্যে ফিরে আসে। আর সিম্বা পাহাড়ের মতো উঁচু একটা জায়গায় থেকে দেখতে পায় যে তার রাজ্যের পরিস্থিতি কেমন যেন মলিন হয়ে গিয়েছে, আর সেখানে শুধু প্রাণীদের কঙ্কাল আর কঙ্কালই দেখা যাচ্ছিল। আর সে এসব দেখে আফসোস করতে থাকে। আর স্কার এর সাথে যুদ্ধে একা পেরে উঠবে না এটা ভেবে সে ভয় পাচ্ছিল। কিন্তু তখন নালা তাকে সাহস যোগায় এবং সেখানে আমরা দেখতে পাই টিমন এবং বোম্বেও চলে আসে। আর তারা সবাই মিলে সিম্বাকে সাহস যোগায় যে বন্ধুর বিপদে বন্ধুই তো পাশে থাকে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই স্কার রানী সারাবিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর সে সারাবিকে বলে আমি এখনো বুঝতে পারছি না তুমি কেন এখনো আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না, আমি মুফাসা থেকে অনেক শক্তিশালী এবং ভালো একজন রাজা। তখন সারাবি তাকে বলে তুমি মুফাসার পায়ের দুলার সমানও না। আর এটা শুনে তো স্কার মারাত্মক রেগে যায় আর সে সারাবির উপর আক্রমণ করে দেয়। আর ঠিক তখনই সেখানে সিম্বা চলে আসে। আর তখন সিম্বাকে জীবিত দেখে তার মা অবাক হয়ে যায় এবং খুশিও হয়। আর তারপর নালা স্কারকে বলে স্কার তোমার দিন শেষ, আমরা এখন আর তোমাকে রাজা হিসেবে মানি না। আর স্কার তখন সিম্বাকে বলে সিম্বা তোমাকে জীবিত দেখে অনেক খুশি হলাম আমি, তবে তুমি কি তোমার বাবার মৃত্যু কার জন্য হয়েছে এটা কাউকে বলেছো? তো তখন সিম্বা চুপ হয়ে যায়। কিন্তু তখন স্কার সবাইকে বলে সিম্বার কারণে রাজা মুফাসা মারা গিয়েছে, আর একজন কুনি কিভাবে তোমাদের রাজা হতে পারে? আর এই কথাগুলো বলতে বলতে সে সিম্বাকে পাহাড়ের কিনারা নিয়ে যায় এবং এরপর একসময় সিম্বা সেখান থেকে পড়ে যেতে লাগে। আর তখনই আকাশ থেকে বজ্রপাত পড়ে নিচে থাকা গাছে আগুন লেগে যায়। আর তখনই স্কার সিম্বাকে বলে আরে এই দৃশ্যটা তো খুবই পরিচিত বলে মনে হচ্ছে। ও হ্যাঁ, তোমার বাবাও কিন্তু এভাবে পাহাড়ের উপর ঝুলেছিল, আর আমি তোমার বাবাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে শেষ করে দিয়েছি, এবং আজকে আমিও তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিব। তো এই কথা শুনে সিম্বা তো মারাত্মক রেগে যায়, কারণ এতদিন সে ভাবছিল যে তার বাবার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তো এখন সে সত্যটা জেনে গিয়েছে যে স্কারই মূলত তার বাবাকে হত্যা করেছিল। তো এরপর সে স্কারের উপর ঝাঁপিয়ে পড়ে। তো স্কার তখন চিৎকার করে সবাইকে বলে সিম্বা রাজা মুফাসাকে মেরে ফেলেছিল, এখন সে আমাকেও মারতে চাইছে। রানী সারাবি বলে তুমি তো বলেছিলে রাজা মুফাসা মারা যাবার পর তুমি সেখানে পৌঁছেছিলে, তাহলে তুমি মুফাসার মৃত্যু কিভাবে দেখলে? এটা শুনে সবাই বুঝতে পারে স্কার মূলত মিথ্যা কথা বলছে, সেই মূলত মুফাসাকে হত্যা করেছিল। আর এরপর হায়না আর সিংহদের মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। স্কার আর সিম্বা দুজনেই লড়াই করতে থাকে এবং অন্যদিকে বোম্বে এবং টিমন হায়নাদের সাথে লড়াই করতে থাকে। স্কার বুঝতে পারে তারা সবাই হেরে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে সিম্বাও তার পিছু নিতে থাকে। উঁচু একটি জায়গায় গিয়ে স্কার সিম্বাকে বলে আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আর সিম্বা তাকে বলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি এই রাজ্য ছেড়ে চিরতরে চলে যাবে। স্কার তখন সিম্বার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তখনই স্কার সুযোগ পেয়ে সিম্বার উপর আক্রমণ করে বসে। দুজনেই সেখানে প্রাণপণ লড়াই করতে থাকে, কিন্তু একসময় স্কার আর সিম্বার সাথে পেরে উঠছিল না। আর এক পর্যায়ে এসে স্কার উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। আর তখনই সেখানে হায়নার দল চলে আসে এবং বলে তুমি এতদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমাদের ধোঁকা দিয়েছো। কিন্তু তখন স্কার তাদেরকে বলে বন্ধু তোমরা
তোমরা চিন্তা করো না, আমরা আবারও আমাদের সৈন্য তৈরি করব, আমরা আবারও ভয়ঙ্কর রূপে ফিরবো। কিন্তু হায়নারা স্কারের আর কোনো কথাই শুনে না, তারা স্কারকে সেখানেই খেয়ে মেরে ফেলে। আর অন্যদিকে বৃষ্টি নেমে আসে এবং রাফিকি সিম্বাকে তাদের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করে দেয়। তো এভাবে অনেক বছর কেটে যায় এবং তাদের রাজ্য মেরেলেতে আবারও আগের মতো সুখে শান্তিতে সকল প্রাণীরা বাস করতে শুরু করে। আর এখন নালা এবং সিম্বারও একটি সন্তান হয়। তো রাফিকি সিম্বা এবং নালার সন্তানকে ঠিক সেইভাবেই পরিচয় করিয়ে দেয় যেভাবে মুফাসার ছেলে মানে সিম্বাকে পরিচয় করিয়ে দিয়েছিল। মানে সব আগের মতো করে আবারও করছে, তবে এবার আর আগের মতো কোনো বিশ্বাসঘাতকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, কারণ সিম্বা রাজা হিসেবে তো এখানে ফিরে এসেছে। তো সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের এই সিনেমাটি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমরা ভিডিও আপলোড দিলে আমাদের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।